আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। নির্বাচনের তফসিল ঘোষণায় অনেকে ভারাক্রান্ত হলেও স্বাগত জানাতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ধর্মের নামে রাজনীতি ও বিভক্তি চায় না বিএনপি। আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য একটি দল তাদের অপকর্মের বিরুদ্ধে কোনো কথা বলছে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেন। রুদ্র রফিকের রিপোর্ট। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত সপ্তাহব্যাপী দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির ৬ষ্ঠ দিনে যোগ দেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুভ উদ্বোধন ঘোষণা করছি। এ সময় তিনি বলেন, গণতন্ত্রের স্থায়ী যাত্রার সফল ঘোষণা তফসিল ঘোষণার মধ্য দিয়ে ঘটেছে। এই তফসিলে অনেককে ভারাক্রান্ত হয়েছে, কিন্তু স্বাগত জানাতে বাধ্য হয়েছে। আমরা স্বাগত জানিয়েছি, সন্তুষ্টি প্রকাশ করেছি। গণ অভ্যুত্থানের যত প্রত্যাশা, তার মধ্যে প্রধান এবং প্রাথমিক প্রত্যাশা ছিল জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, ভোটাধিকার অর্জন করা এবং ভোটাধিকার প্রয়োগ করার এই তফসিল ঘোষণা করা। তিনি আরও বলেন, দেশের মানুষ যথেষ্ট সচেতন, ধর্মের নামে আর তাদের বিভ্রান্ত করা সম্ভব নয়। বাংলাদেশের জনগণ অনেক সচেতন। এখন আর ধর্মের বিড়ি বিক্রি করে বাংলাদেশের জনগণের সামনে ভোট চাওয়া যাবে না। আমরা কখনো ধর্মের নামে রাজনীতিতে বিভক্তি আনতে চাই না, করব না। আওয়ামী লীগের গুম খুনের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র আহত হবে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। এবং একটি দল আওয়ামী লীগের ভোট প্রাপ্তির জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে না। আমাদের গ্রামের ভাষায় কথা বলে যে বাসুরের নাম মুখে নেওয়া যায় না। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভাসহ 3 দিনের বিশেষ কর্মসূচির ঘোষণা করেন। সকাল 7টার মধ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধে আমাদের দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হবেন। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। 48 ঘন্টার মধ্যে ব্যানার, পোস্টার, ফেস্টুন সহ বিভিন্ন প্রচার উপকরণ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে দলটির সব পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীদের প্রতি এই আহ্বান জানান তিনি। জামায়াত আমির লিখেন, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত এই নির্বাচনকে সুষ্ঠু ও সফল করার জন্য যৌক্তিক সব ধরনের সহযোগিতার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রস্তুত রয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা 10 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন তিনি। বার্তায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেন। সংসদ নির্বাচনে আমি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা 10 সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ কোনোটাই আমার নেই। আপনাদের সহযোগিতা, সমর্থনই আমার একমাত্র অবলম্বন এবং আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি। আমি শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নই, গণভোটেরও প্রার্থী। এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে তা বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সকালে শরীয়তপুরের নড়িয়ায় সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছেন। যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে এবং আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করবে তাদের কঠোর হাতে দমন করা হবে। এছাড়া যারা অনৈতিক দাবি নিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করবে তাদেরকে সরকার কঠোর হাতে দমন করবে বলেও জানান তিনি। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে। কোনো ধরনের কোনো চ্যালেঞ্জ কিছু না, কোনো ধরনের। আর যারা আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করবে, আপনারা দেখেছেন কালকে আমরা কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে। যারা এটা করবেন, যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবেন, কঠোর হাতে দমন করা হবে। ইনশাল্লাহ পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ডিসরাপ্ট করার মতো, কোনো শক্তি নেই।
সহসায় নির্বাচন দেবে না অন্তর্বর্তী সরকার, জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার মধ্য দিয়ে এমন ন্যারেটিভ ভেঙে দিয়েছেন ডক্টর ইউনূস। এখন চ্যালেঞ্জ অবাধ, সুষ্ঠু, সহিংসতামুক্ত ভোট গ্রহণ। তফসিল পরবর্তী প্রতিক্রিয়ায় এমনটি বলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই জন্য সরকারকে শক্ত হাতে সবকিছু মোকাবেলার পরামর্শ দিয়েছেন তারা। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। নির্বাচনী ট্রেনের হুইসেল গত 6 মাস ধরেই বাজাচ্ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য থেকে শুরু করে প্রধান উপদেষ্টা নিজেও। তারপরও এই সরকার নির্বাচন দেবে না এমন ন্যারেটিভ দাঁড় করিয়ে বিভিন্ন মহল সরকারের সমালোচনায় ছিল মত্ত। অবশেষে প্রতিশ্রুতি অনুযায়ী তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করলো। এই যে নির্বাচন নিয়ে নানামাত্রিক যে ধরনের শঙ্কা এবং ন্যারেটিভ, এগুলোর কবর রচিত হলো আর কি। তফসিল ঘোষণা হয়ে গেল, এটির মধ্য দিয়ে এটি প্রমাণ হলো যে ইন্টারিম গভর্নমেন্ট যেটা প্রথম থেকেই বলছিলেন সেটি করছেন। এখন গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হওয়াকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তবে সেটি মোকাবেলায় সরকারকে দক্ষ হাতে সবকিছু পরিচালনা এবং নির্বাচন কমিশনের অবাধ ক্ষমতা দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন তারা। দুটো ঘটনা ঘটবে এখানে গণভোট হবে, এখানে জাতীয় নির্বাচন হবে। তো এটি একটি বড় কর্মযজ্ঞ। এটিকে কেন্দ্র করে অনেকেরই হয়তো অনেক ধরনের ষড়যন্ত্র থাকতে পারে, এই জায়গা থেকে আমরা চিন্তা করতে পারি এটা। আরেকটি হচ্ছে যে এটি সবসময়ই সংঘাতপূর্ণ হয়ে যেতে পারে। ফলে নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, বাংলাদেশের আর্মি, সবাইকে এই জায়গাটিতে তৎপর থাকতে হবে। নির্বাচনটা হবে এটা বলতে পারছি, কিন্তু কিরকম নির্বাচন হবে সেটা বলতে পারছি না। সেটা নির্ভর করবে অনেকগুলো বিষয়ের উপরে। নির্বাচন কমিশনের ভূমিকা, সরকারের রাজনৈতিক সদিচ্ছা। দীর্ঘ 16 বছর ধরে ভোট দিতে না পারা নাগরিকরা এবার সহিংসতামুক্ত পরিবেশ পেলে ভোট উৎসবে মেতে উঠবে বলে বিশ্বাস বিশ্লেষকদের। সহিংসতা মুক্ত রাখতে পারেন তাহলে ভোটাররা এবার অনেক বেশি সংখ্যায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসবে। আর যদি সহিংসতার আশঙ্কা দেখা দেয় বা সহিংসতা হয়, তাহলে এটা ভোটের উপরে একটা প্রভাব পড়বে। এই নির্বাচনে জনগণ ভোটকে একটা ফেস্টিভ্যালের জায়গা থেকে দেখবে এবং প্রচুর মানুষজন ভোট দিতে আসবে। কারণ রাজনৈতিক যে চর্চা, এটির একটি বড় মাধ্যম হচ্ছে ভোটে অংশগ্রহণ। তো এবারে নির্বাচনের মধ্য দিয়ে মানুষ সেই চর্চাটি করবেন। পতিত স্বৈরাচার ভোটের পরিবেশ বিঘ্ন ঘটাতে তৎপর থাকবে মন্তব্য করে সরকারকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাজনীতি বিশ্লেষকরা। খান আলামিন, RTV, ঢাকা। কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় বেগম খালেদা জিয়ার ডায়ালাইসিস শুরু করা হয়েছে এবং তা এখনও নিয়মিত দিতে হচ্ছে বলে জানিয়েছে গঠিত মেডিকেল বোর্ড। বৃহস্পতিবার সন্ধ্যায় বোর্ডের পক্ষে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার। এতে বলা হয়, গত কয়েকদিনের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় খালেদা জিয়ার স্বাস্থ্যে বেশ কিছু জটিলতা পরিলক্ষিত হয়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় তাকে হাইফ্লো নেসাল ক্যানোলা এবং বাইপাপ মেশিনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। ব্যবস্থার উন্নতি না হয় ফুসফুস ও অন্যান্য অর্গানকে বিশ্রাম দেওয়ার জন্য খালেদা জিয়াকে ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে। কোনো অনুমান বা ভুল তথ্য প্রচার না করে মেডিকেল বোর্ডের প্রতি আস্থা রাখতে বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়। এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাকিব হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাকিব, জানাবেন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা। মৃত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতি হয়। তাকে কিন্তু ইলেকট্রিক সাপোর্ট ভেন্টিলেটর রাখা হয়েছে এবং তার স্বাস্থ্যের যদি কোনো ধরনের সমস্যা না হয়, মূলত ফুসফুস সহ অন্যান্য অর্গানকে বিশ্রাম দেওয়ার লক্ষ্যে কিন্তু তার এই মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া গত কয়েকদিনের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় তার স্বাস্থ্যের বেশ কিছু জটিলতা দেখা দিয়েছে। তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তের অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় তাকে হাই ফ্লো নাজাল ক্যানুলা এবং PIP-AP মেশিনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের
প্রধান অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার গণমাধ্যমকে এই তথ্য জানায়। খালেদা জিয়াকে দেশি বিদেশি বিশেষজ্ঞদের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের মাধ্যমে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার এই মেডিকেল বোর্ডের সঙ্গে যুক্ত রয়েছে তার পুত্রবধূ জোবাইদা রহমান। তিনি তার চিকিৎসা নিয়োজিত রয়েছেন, প্রতিদিনই তিনি আসছেন এবং খালেদা জিয়ার দেখভাল করছেন। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে বেগম খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির প্রেক্ষাপট বর্ণনা করা হয়। এতে বলা হয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তিনি। ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ নানা জটিল রোগে কিন্তু তিনি ভুগছেন। সাম্প্রতিক সময়ে বাসায় অবস্থানকালে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরবর্তীতে তাকে ২৩ নভেম্বর এভার কেয়ার হাসপাতালে তাকে নিয়ে আসা হয়। তার শরীরে ব্যাকটেরিয়া ও ছত্রাক জড়িত গুরুতর সংক্রমণ শনাক্ত হয়, যার চিকিৎসায় উন্নত অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করা হচ্ছে। বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে তাকে তার স্বাস্থ্য বিষয়ে কোনো ধরনের যাতে অপতথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোথায় যদি ছড়ানো না হয়। এছাড়া জানেন যে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তার খালেদা জিয়ার সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন মেডিকেল বোর্ডের মাধ্যমে। তো এভার কেয়ার হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মিতু। রাকিব, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আবারও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ট্রাক চাপায় প্রাণ গেল 2 বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর। গতরাতে ডেমরার কোনাপাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করতে পারলেও পালিয়ে গেছে ট্রাক চালক। আরও জানাচ্ছেন সাকিবুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় বন্ধুর বোনের গায়ে হলুদের অনুষ্ঠানে অংশ নেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী ইরাম দেওয়ান ও তপু আহমেদ সহ তাদের আরও বন্ধুরা। মোটর সাইকেলে চড়ে বাসায় ফেরার পথে ঘটে দুর্ঘটনা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি তাদের মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। 30 থেকে 50 হাতের মতন হবে, ওরে হেসরায় নিয়ে আসছে। গাড়ির নিচে বাইকটা এমনভাবে আটকে আছে যে ও আর সামনে গাড়ি আগাইতে পারতেছে না। দ্যাটস ওয়াই ড্রাইভার, হেল্পার যারাই ছিল গাড়ির ভিতরে, ওরা ওখান থেকে গাড়ি ফেলে দৌড় দিচ্ছে। এতে ঘটনাস্থলে তপু মৃত্যুবরণ করেন। ইরামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ফজর নামাজটা কাল পরে আমি সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেলে চলে আসি। তো এখানে আসার পরে আমি জানতে পারলাম যে কোনাপাড়াতে নাকি বাইক অ্যাক্সিডেন্টে সে মারা গেছে। ওইখানে ঘটনাস্থলে সে মারা গেছে। প্রতিদিনই কিন্তু এভাবে ঘটনা ঘটে, কিন্তু আমরা কখনো এর প্রতিকার পাই নাই যে একটা রোড অ্যাক্সিডেন্ট হলে এটা নিয়ে কিছু হয়, এরপর আবার সবাই থেমে যায়। এই ঘটনায় ঘাতক গাড়িটি আটক করেছে ডেমরা থানা পুলিশ। ভোর 4:30টায় ঘটনা ঘটছে। ট্রাকটা আটক আছে, ড্রাইভার পাইনি, আমরা ড্রাইভার ধরার জন্য চেষ্টা করতেছি। এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ। সাকিবুর রহমান, RTV, ঢাকা। পূর্ববিরোধ ও চাঁদাবাজির জেরে শ্যামপুরে ব্যবসায়ী আব্দুর রহমানকে হত্যার ঘটনায় এমামুল এহসান নয়ন ও তার সহযোগী অয়ন গাঙ্গুলিকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর কল্যাণপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, শ্যামবাজার এলাকায় চাঁদাবাজি নিয়ে বিরোধ সৃষ্টি হয় 2 পক্ষের মধ্যে। বিরোধের জের ধরে আব্দুর রহমানকে হত্যার পরিকল্পনা করে নয়ন। তার অংশ হিসেবে 3 মাস আগে অস্ত্র কিনে এরপর সেই অস্ত্র দিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়। পরে হত্যাকারী দেশের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে জানায় র্যাব। আসামি নয়ন ভিকটিমের গতিবিধি গোপনে পর্যবেক্ষণ করে। পরিকল্পনার অংশ হিসেবে গত সেপ্টেম্বর মাসে 1,05,000 টাকায় একটি বিদেশি রিভলভার ও কার্তুজ ক্রয় করে এবং নেপালে পলায়নের উদ্দেশ্যে নেপালের নন অন অ্যারাইভাল ভিসার জন্য অনলাইনে আবেদন করে এবং 13 তারিখের বিমানের টিকিটও ক্রয় করে। দেশে প্রথমবারের মতো নতুন আরও এক ধরনের মাদকের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ভেপ বা সিগারেটের মধ্যে এই মাদক সরবরাহ বিক্রি করছিল একটি চক্র। দেখতে পানির মতো, বিভিন্ন ফ্লেভারযুক্ত উচ্চ মাত্রার সিনথেটিক হওয়ায় মাদকটির ভয়াবহতা সম্পর্কে অবহিত করে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। অনেকেই নিকোটিনের আসক্তি কমাতে ভেপ বা সিগারেট সেবন করে, তবে এর সাথে মেশানো থাকতে পারে ভয়ঙ্কর মাদক MDMB। দেশে প্রথমবারের মতো এমন মাদকের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ভয়ঙ্কর এই মাদক 1 ফোঁটা ব্যবহারে স্নায়ুতন্ত্রে তীব্র প্রতিক্রিয়া হয়। MDMB গ্রহণে সেবনকারীর হ্যালোসিলেশন হয় বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মালয়েশিয়া থেকে আসা এই মাদক সিগারেটের সাথে মিশিয়ে বিক্রি করছিল একটি চক্র। মূল হোতাসহ চক্রের 4 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সংবাদ সম্মেলনে এমন তথ্য জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এমডিএমবি পিনাকা নামে যে বিষয়টি বাংলাদেশে ছড়িয়ে পড়ছিল সেটা আমরা উদ্ঘাটন করেছি। আমরা এ পর্যন্ত 4 জন আসামি গ্রেপ্তার করেছি। সাম্প্রতিক সময় দেশে ভেপ এবং সিগারেটসের কার্টিজের ভেতরে গোপনে মেশানো শুরু হয়েছে তরল মাদক সিনথেটিক ড্রাগ MDMB-5F পিনাকা। এটার যে কয়েক ফোঁটায় মানুষের স্নায়ুতন্ত্র বিপর্যস্ত করে দিতে সক্ষম। সংবাদ সম্মেলনে আরও জানানো হয় চক্রটি ফেসবুক ও হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপের মাধ্যমে মাদক বিক্রি করত। শয়তানের নিঃশ্বাসের চেয়েও ভয়ঙ্কর এই নতুন মাদক MDMB। যে ধরনের মাদক এটা সাধারণত ওই অন্যান্য মাদকগুলো যেভাবে বিক্রি হয় সেভাবে তারা এখনো শুরু করতে পারেনি। আমরা যখনই ট্রেস করেছি যে হ্যাঁ এটা অনলাইনের মাধ্যমে ক্লোজড গ্রুপের কাছে বিক্রয় করা হচ্ছে, আমরা সেখানে হিট করেছি। আমরা আমাদের প্রযুক্তি এবং আমাদের ম্যান পাওয়ারকে ইউজ করে রাইট ব্যালেন্স অফ টেকনোলজি অ্যান্ড হিউম্যান রিসোর্স আমরা এটাকে উদ্ধার করেছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে MDMBর ভয়াবহতা বিবেচনায় এটিকে খ থেকে ক শ্রেণীভুক্ত করা হবে, যা আন্তর্জাতিকভাবে নেক্সট জেনারেশন সিনথেটিক ড্রাগ হিসেবে ট্রিট করা হচ্ছে। সাকিবুর রহমান, RTV, ঢাকা। বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে বোতলজাত ভোজ্য তেল ও পুরনো পেঁয়াজ। প্রতি কেজি সয়াবিন তেল 195 টাকা ও পেঁয়াজ বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা দরে। গত 5 দিন আগে ভোজ্য তেল নতুন মূল্য নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এদিকে গত সপ্তাহে হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ার পর বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে 1500 কেজি পেঁয়াজ আমদানির অনুমোদন দেয়। এর ফলে পেঁয়াজের দাম কমার কথা থাকলেও বাজারে বিক্রি হচ্ছে আগের দামেই। তবে কমেছে ডিমের দাম, কমতির দিকে বেশিরভাগ সবজির দরও। তেলের দাম তো প্রতি লিটারে মোটামুটি 10 টাকা করে বাড়ছে, তো এটা বাড়ার তো কোনো কারণ নাই। এই দেশে তো বাড়তে কোনো কারণ লাগে না। আগে তো বলা লাগতো না, 900 টাকা আইসা কাস্টমার নিয়ে যেত তেল। কাস্টমার আইসা জিজ্ঞেস করে কেন বাড়ছে, কোন কারণে বাড়ছে। তো এটা হলো কোম্পানিরা যদি বাড়ায় তাহলে আমাদেরকে বলে না যে ভাই আপনার তেলের দাম বাড়ছে, বা কাস্টমারকে আপনারা বললেন বুঝা। অনেকে বলে যে ইন্ডিয়ান বেজ আসছে এরপরে দাম কম না। ইন্ডিয়ান বেজ আসছে অল্প। ইন্ডিয়ান বেজ যদি সরকারে ভরপুর আনতো তাহলে মানুষ কম দামে খাইতে পারতো। আমি শুনলাম যে পেপারে দেখলাম ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতেছে, কিন্তু ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করার পরে নাকি 30-40 টাকা কমে গেছে, কিন্তু বাজার তো দেখতেছি না। রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদের দাফন সম্পূর্ণ হয়েছে। সকাল 10টার দিকে সাজিদের বাড়ির পাশের মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় অংশ নিতে ছুটে আসেন প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জানাজার নামাজের ইমামতি করেন কাজী মাওলানা মিজানুর রহমান। এদিকে সন্তান হারিয়ে নিহত শিশু সাজিদের পরিবারে চলছে শোকের মাতম। এর আগে দীর্ঘ 32 ঘন্টার রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানের পর তাকে উদ্ধার করা সম্ভব হলেও বাঁচানো যায়নি। ইকোফ্লো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন দেশের নারী ফুটবলের অন্যতম উজ্জ্বল প্রতিভা ঋতুপর্ণা চাকমা। দুপুরে ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে বাংলাদেশ ইকোফ্লোর একমাত্র এক্সক্লুসিভ ও অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এসিআই রিনিউয়েবল এনার্জি এবং জাতীয় ক্রীড়াবিদ ঋতুপর্ণা চাকমার মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে এসিআই রিনিউয়েবল এনার্জি ডেপুটি বিজনেস ডিরেক্টর আসিফ ফয়সাল রুমি এবং সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার তানভীর আহমেদ তানিম দেশের বর্তমান বিদ্যুৎ পরিস্থিতিতে আধুনিক ও নির্ভরযোগ্য ব্যাকআপ বিদ্যুৎ সমাধানের গুরুত্ব তুলে ধরেন। কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস সনদধারীরা এখন থেকে বিএ রেজিস্ট্রার বা কাজী হতে আবেদন করতে পারবেন। সম্প্রতি সরকার এমন সিদ্ধান্ত নিয়েছেন। সরকার আইন সংশোধন করে তাদের এই পদটিতে আবেদন করার সুযোগ উন্মুক্ত করেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। এতদিন এই সুযোগ আলিম সনদধারী ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ ছিল। আইন মন্ত্রণালয় এই সুযোগ বাড়ানোর জন্য আইন সংশোধন করেছে। এখন কওমি মাদ্রাসার স্বীকৃত বোর্ড থেকে দাওরায়ে হাদিস সনদধারী ব্যক্তিরাও এই পদে আবেদন করতে পারবেন। দুপুরের সংবাদ এ পর্যন্ত। জেলা সংবাদ বিকেল 4:05টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।